মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। টানা দ্বিতীয় রাতে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, অভিযানে প্রায় 90টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, আর হামলায় অন্তত 3 জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। যদিও ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রতিটি হামলার জবাবে আরও কঠোর ও শক্তিশালী পাল্টা আঘাত হানা হবে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ইরানে কঠোর হামলার হুমকি দেওয়ার পর দক্ষিণ ইরানের বন্দর আব্বাস, সিরিক, কোনাহার ও চাবাহার বন্দরে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া খুজেস্তান প্রদেশের আহবাজের কাছেও হামলায় হতাহতের খবর পাওয়া গেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB জানায়, গোলস্তান প্রদেশের আক্কালা শহরের বাইরে একটি রেল সেতুতেও বোমা হামলা হয়েছে। IRGC জানায়, ওই হামলায় কেউ হতাহত হয়নি, তবে এর কঠোর জবাব দেওয়া হবে। ইরান জানিয়েছে, মার্কিন হামলায় ইরানের 8 সেনা নিহত হয়েছেন। এর মধ্যে বন্দর আব্বাস ও বুশেহরাতে নিহতরা বিমান ও নৌবাহিনীর সদস্য। হামলার পর বন্দর আব্বাসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ইরান। এদিকে তাসনিম নিউজ জানিয়েছে, মার্কিন হামলার জবাবে কাতার, বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান আবারও হরমুজ প্রণালীতে হামলা চালালে আরও ভয়াবহ সামরিক জবাব দেওয়া হবে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই সামরিকভাবে এগিয়ে রয়েছে। একই সময় সেনকম জানায়, তারা ইরানের নতুন করে প্রায় 90টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। আমরা তাদের ওপর খুব কঠোর আঘাত এনেছি। তাদের হাতে খুব কম কিছুই অবশিষ্ট আছে। আমি জানি না তারা চুক্তি করার যোগ্য কিনা, কিংবা তারা চুক্তির শর্ত মেনে চলবে কিনা। আমাদের জয়ের অনেক উপায় আছে, তবে সামরিক দিক থেকে আমরা ইতিমধ্যেই জয়ী হয়েছি। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিভাভ বলেন, অন্য দেশের উপর আগ্রাসন ও চুক্তি ভঙ্গের জবাব দেওয়া হবে এবং যে কোনো হামলার পাল্টা হামলা চালানো হবে। মনিরুজ্জামান বাবু, ৭১। মাত্র 3 সপ্তাহের মাথায় ভেঙে পড়ল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া এই সমঝোতা চুক্তি। আবারও একে অপরকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে দুই দেশ। এমন অবস্থায় ইরানিরা বলছে, হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দিয়ে যুক্তরাষ্ট্রকে চাপে রাখা যাবে। আবার অনেকের মতে, হরমুজ খুলে দেয়াই ছিল সমঝোতায় ইরানের ভুল সিদ্ধান্ত। সৃষ্টি ঘটকের রিপোর্ট। আবারও ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। গত 18 জুন যুদ্ধবিরতিতে সম্মত হয় তেহরান ও ওয়াশিংটন। এতে হরমুজ প্রণালী খুলে দেয় ইরান। অন্যদিকে দেশটির ওপর থেকে তেল রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্র। কিন্তু নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার পর আবারও তেহরানের ওপর আরোপ করা হয় সেই নিষেধাজ্ঞা। একই সঙ্গে যুদ্ধবিরতি শেষ আর ইরানের ওপর আরও বড় হামলারও হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ক্ষুব্ধ তেহরানের মানুষজন। অনেকেই মনে করেন, হরমুজ প্রণালী বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় দুর্বলতা ছিল। সেটি খুলে দেয়াই ছিল ইরানের ভুল। তাই আবারও হরমুজ বন্ধ করা উচিত বলে মত তাদের। দেখেন, আমার মনে হয় হরমুজ আবার খুলে দেয়া ঠিক হয়নি, কারণ এতে করে তারা খুবই চাপে ছিল। ট্রাম্প নিজেই বলেছিলেন, 1 সপ্তাহেরও কম সময়ে তাদের সব রসদ ফুরিয়ে আসবে। সেক্ষেত্রে হরমুজ বন্ধ রেখেই সমঝোতা এগিয়ে নেওয়া দরকার ছিল। এই হামলার পর আমাদের উচিত হরমুজ পুরোপুরি বন্ধ করে দেয়া। এতে তারা যদি আমাদের ওপর আরও নিষেধাজ্ঞা দেয়, তারপরও যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনুমতি নিয়ে হরমুজের ওমান অংশ দিয়ে যে কোনো জাহাজ চলাচল করতে হলে ইরানের কাছ থেকেও অবশ্যই অনুমতি নিতেই হবে। আবার অনেকের মতে, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সহজেই সমঝোতা করত, কিন্তু ইসরায়েলের প্রভাব ওয়াশিংটনের ওপর এতটাই যে তারা চাইলেও সেটি সম্ভব হয় না। ইসরায়েলের কুবুদ্ধিতেই যুক্তরাষ্ট্র আবার আমাদের সঙ্গে যুদ্ধে জড়ালো। যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে শান্তি চুক্তি করত, শর্ত নিয়ে আমাদের সঙ্গে আরেকটু সহজ হতো, কিন্তু তারা চাইলেই সেটা করতে পারে না। ইসরায়েল তাদের সেটা করতে দেয় না। তবে এত কিছুর পরও যুদ্ধে ইরানি জয়ী হবে বলেও বিশ্বাস দেশটির মানুষের। যুক্তরাষ্ট্রের সব হামলার জবাব দিয়ে কঠোর প্রতিশোধ নেয়ার জন্য ইরানের সামরিক বাহিনীর প্রতি প্রত্যাশা তাদের। সৃষ্টি ঘটক, ৭১।
ওদিকে যুক্তরাষ্ট্র ইরানের তেলের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে। মঙ্গলবার হরমুজ প্রণালীতে জাহাজের উপর ইরানের হামলার জবাবে এই পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র। ঘটনার পর মার্কিন কর্মকর্তা জানান, জাহাজের উপর ইরানের হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এদিকে এই ঘোষণার পর তেলের দাম 5% বেশি বেড়েছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতা চুক্তির অংশ হিসেবে মার্কিন ট্রেজারি গেল মাসের 21 আগস্ট পর্যন্ত ইরানের কাছে তেল বিক্রির অনুমোদন দিয়েছিল। মঙ্গলবার এই অনুমোদন প্রত্যাহারের ফলে সেই সময়সীমা কমে 17 জুলাই পর্যন্ত নির্ধারিত হয়েছে। ব্রিটিশ নৌবাহিনী সংশ্লিষ্ট সংস্থা UKMTA এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার হরমুজ প্রণালীর ভেতরে এবং কাছে 3টি ট্যাঙ্কার অজ্ঞাত বস্তুকণার আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়ার পরেই যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিল। 4 মাসের বেশি সময় অপেক্ষার পর ধর্মীয় আনুষ্ঠানিকতায় আজ জন্মশহর মাশহাদে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। ইরান ও ইরাকের 5টি শহরে রাষ্ট্রীয় এবং ধর্মীয় শোকানুষ্ঠান শেষে সবশেষ জানাজা হবে মাশহাদের ইমাম রেজা মাজার কমপ্লেক্সে। সেখানে কোটি মানুষের উপস্থিতি আর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হবে দাফন। আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি। রাষ্ট্রীয় মর্যাদা ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় আজ জন্মস্থান মাশহাদে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। এর আগে ইরান ইরাকের বিভিন্ন শহরে কয়েকদিন ধরে চলা শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেয় লাখো মানুষ। বুধবার ইরাকের পবিত্র শহর নাজাফ ও ঐতিহাসিক কারবালায় নেওয়া হয় সর্বোচ্চ এই নেতার মরদেহ। সেখানেও তাকে শ্রদ্ধা জানাতে নামে মানুষের ঢল। প্রয়াত এই নেতার সবশেষ জানাজা হবে মাশহাদের ইমাম রেজা মাজার কমপ্লেক্সে। সেখানে প্রায় 1.5 কোটি মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। এর আগে গত মঙ্গলবার রাতে ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে খামেনির মরদেহবাহী কফিনটি এসে পৌঁছালে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। সেখানে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি, শীর্ষ রাজনীতিক ও ধর্মীয় ব্যক্তিদের পাশাপাশি উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং খামেনির বড় ছেলে মুস্তফা খামেনি। তবে পুরো আয়োজনে কোথাও দেখা মেলেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির। আলী খামেনি 1939 সালে মাশহাদে জন্মগ্রহণ করেন। শিয়া সম্প্রদায়ের অন্যতম শীর্ষ নেতা ইমাম রেজার মাজার এই মাশহাদেই অবস্থিত। সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে খামেনির প্রতি বিশেষ সম্মান জানাতে ইরানের সবচেয়ে পবিত্র স্থানকেই তাই বেছে নেওয়া হয়েছে। নাহিদা রিন্থি, 71। ন্যাটো সম্মেলনে গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের বিতর্কিত মন্তব্য করায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ইউরোপীয় নেতারা। তারা স্পষ্টভাবে জানিয়েছেন, ডেনমার্ক স্বায়ত্তশাসিত ভূখণ্ড গ্রিনল্যান্ডে কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। বুধবার সম্মেলনে ডেনমার্কের প্রধানমন্ত্রী জানান, ন্যাটোর প্রতি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় তারা প্রস্তুত, যার মধ্যে রয়েছে নিজেদের ভূখণ্ডও। এর আগে মঙ্গলবার ন্যাটোর বার্ষিক সম্মেলনের গুরুত্বে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ ডেনমার্কের নয়, যুক্তরাষ্ট্রের হাতে থাকা উচিত। এর আগে চলতি বছরের জানুয়ারিতে গ্রিনল্যান্ড অধিগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছিলেন ট্রাম্প। পাশাপাশি প্রয়োজনে শক্তি প্রয়োগের কথাও জানিয়েছিলেন। এর প্রতিক্রিয়ায় ইউরোপীয় মিত্ররা গ্রিনল্যান্ডে অতিরিক্ত সেনা মোতায়েন করলে ন্যাটোর অভ্যন্তরে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে ইউক্রেনের জন্য 70 বিলিয়ন ইউরোর বিশাল সামরিক সহায়তার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। এই সহায়তার সিংহভাগই এখন ইউরোপ ও কানাডা থেকে আসছে। এছাড়া সহায়তার আওতায় কিয়েভকে অস্ত্র, সামরিক সরঞ্জাম এবং প্রশিক্ষণ প্রদান করা হবে। ওদিকে বৈঠক শেষে প্রকাশিত এক বিবৃতিতে ন্যাটো জানিয়েছে, ইউক্রেনের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি অটল সমর্থন প্রদানে মিত্র দেশগুলো ঐক্যবদ্ধ। ইউক্রেনের ড্রোন হামলা ঠেকাতে রণকৌশলে বড় ধরনের পরিবর্তন আনছে রাশিয়া। ইউক্রেনীয় ড্রোনের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করতে মোতায়েন করা হচ্ছে শক্তিশালী ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম। একই সাথে সামরিক রসদ এবং জ্বালানি সরবরাহ সচল রাখতে রাশিয়া এখন বেসামরিক গাড়িতে করে সামরিক রসদ পরিবহন করছে। মনিরুজ্জামান বাবুর আরও একটি প্রতিবেদন। রাশিয়ার মূল ভূখণ্ড এবং অধিকৃত অঞ্চলগুলোর অভ্যন্তরে নিখুঁত আঘাত হানতে সক্ষম ইউক্রেনের সাশ্রয়ী ড্রোনগুলো চলমান যুদ্ধে যা কিয়েভের অন্যতম প্রধান হাতিয়ার হয়ে উঠেছে।
চলতি বছর ইউক্রেনীয় ড্রোন নিখুঁতভাবে নিশানা করেছে রাশিয়ার সরবরাহ রুট, জ্বালানি ডিপো, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং কমান্ড সেন্টারগুলোতে, যার ফলে অধিকৃত ক্রিমিয়া সহ বেশ কিছু এলাকায় তীব্র জ্বালানি সংকটে পড়েছে রুশ বাহিনী। এমন পরিস্থিতিতে ইউক্রেনের এই মধ্যম পাল্লার ড্রোন ঠেকাতে মরিয়া মস্কো। ইউক্রেনের ড্রোন কমান্ডাররা জানিয়েছেন, ধরাছোঁয়া এড়াতে রাশিয়া এখন বেসামরিক গাড়িতে করে সামরিক রসদ পরিবহন করছে। এছাড়া ব্যবহার করছে অত্যন্ত উন্নত মানের জ্যামিং ইকুইপমেন্ট। আমরা তাদের লজিস্টিক বা রসদ সরবরাহের রুটগুলো লক্ষ্য করে কাজ করছি। বিশেষ করে জ্বালানি ট্যাঙ্কার, ট্রাক এবং সামরিক কাজে ব্যবহৃত হতে পারে এমন মালামালকে নিশানা করা হচ্ছে। ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, রাশিয়া বর্তমানে ভোলনা কুপল ব্র্যান্ড নামে একটি অত্যাধুনিক জ্যামিং সিস্টেম মোতায়েন করেছে। এই সিস্টেমটি প্রায় 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ইউক্রেনীয় ড্রোন অপারেটরদের ব্যবহৃত স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগকে অচল করে দিতে পারে। ফ্রন্টলাইনে ইতিমধ্যে এমন অন্তত 10টি সিস্টেমের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এছাড়া ইউক্রেনীয় বাহিনী গোয়েন্দা সংস্থা এসবিউ এর সহায়তায় ইতিমধ্যে রাশিয়ার 2টি শক্তিশালী জ্যামিং সিস্টেম ধ্বংস করার দাবি করেছে। অন্যদিকে ড্রোন এড়াতে রুশ বাহিনী এখন বড় কনভয়ের বদলে সশস্ত্র প্রহরায় ছোট ছোট জ্বালানি বহন নিয়ে চলছে। মূল মহাসড়ক এড়িয়ে ব্যবহার করছে গ্রামীণ ও অপ্রধান রাস্তাগুলো। ছদ্মবেশ আর প্রযুক্তির এই লড়াই ফ্রন্টলাইনের যুদ্ধকে দিন দিন আরো জটিল করে তুলেছে। মনিরুজ্জামান বাবু, ৭১। শিরোনামে বলছিলাম, কঙ্গোতে ইবোলা ভাইরাসের মৃতের সংখ্যা 600 ছাড়িয়েছে। এছাড়া এখন পর্যন্ত এই ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা 1759 জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। গত 24 ঘন্টায় নতুন করে এই ভাইরাসটিতে 51 জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন আরও 20 জন। ওদিকে পরিস্থিতির অবনতি হওয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইতুরি প্রদেশে স্বাস্থ্যকর্মীরা বেতন ভাতা পরিশোধে বিলম্বের প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছেন। তাদের অভিযোগ, গেল 15 মে ইবোলার প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে তারা নিয়মিত বেতন এবং অতিরিক্ত ভাতা পাননি। ভারতের বিভিন্ন রাজ্যে মৌসুমী বৃষ্টির দাপটে বিপর্যস্ত জনজীবন। গুজরাটে সড়ক, বাজার আর আবাসিক এলাকা তলিয়ে গিয়ে কোটি কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে। আর বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে আবারও তীব্র জলাবদ্ধতায় নাকাল নগরবাসী। এর মধ্যে বোম্বে হাইকোর্ট বলছে, এই দুর্ভোগের জন্য শুধু পৌর কর্তৃপক্ষ নয়, নাগরিকদের অসচেতনতাও সমানভাবে দায়ী। বাকিরা জানাচ্ছেন দেওয়ান মোবাশিরা হোসেন। ভারতের টানা ভারী বর্ষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গুজরাতের সুরাত ও নওসারি। কয়েক ঘন্টার বৃষ্টিতেই সড়ক, আবাসিক এলাকা এবং বড় বড় মার্কেট কমপ্লেক্স পানিতে ডুবে গেছে। রাস্তাঘাটে আটকে পড়েছে যানবাহন, ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানপাট ও বিপুল পরিমাণ মালামাল। একই সময় ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে টানা বৃষ্টিতে সড়কে সৃষ্ট হয় দীর্ঘ যানজট। কোথাও হাঁটু সমান পানি, কোথাও ধীর গতিতে চলছে যানবাহন। জলাবদ্ধ সড়ক পেরিয়ে কর্মস্থলে যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। দেখতেই পাচ্ছেন, সব দোকানে পানি ঢুকে গেছে। দোকানের প্রায় সব মাল নষ্ট হয়ে গেছে। আমাদের অন্তত 200 কোটি রুপির মতো ক্ষতি হতে পারে। এদিকে অবকাঠামো উন্নয়নে কাজ হলেও মাঠ পর্যায়ে আরও কঠোর নজরদারি ও শৃঙ্খলা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন মুম্বাই পৌর কর্পোরেশনের কমিশনার আশ্বিনী বিদে। আমরা অনেক প্রস্তুতি নিয়েছি, কিন্তু মাঠ পর্যায়ে যেভাবে নিয়ম মেনে কাজ হওয়ার কথা সেটা সব জায়গায় হয়নি। অবকাঠামোর নিরাপত্তার জন্য যেসব ব্যবস্থা নেওয়ার দরকার ছিল সেগুলোর বেশিরভাগই গত কয়েকদিনে করা হয়েছে এবং তার ফলও দেখা যাচ্ছে। তবে অনেক জায়গায় প্রয়োজনীয় সতর্কতা ও শৃঙ্খলা ঠিকভাবে মানা হচ্ছে না। এই বিষয়টায় আমরা আরও গুরুত্ব দেব এবং আগামী বছরের বর্ষার প্রস্তুতি জানুয়ারি মাস থেকেই শুরু করব। এদিকে মুম্বাইয়ের জলাবদ্ধতা নিয়ে কঠোর মন্তব্য করেছে হাইকোর্ট। আদালত বলছে, প্রতি বছর একই সমস্যা তৈরি হওয়ার জন্য শুধু পৌর কর্তৃপক্ষকে দায়ী করা ঠিক নয়, মানুষের অসচেতন আচরণও বড় কারণ। আদালতের ভাষ্যমতে নর্দমায় ময়লা ফেলা, ফুটপাত দখল করে দোকান বসানো, সরকারি জায়গা অবৈধ পার্কিংয়ে ব্যবহার এবং খাল নালা দখলের কারণে বৃষ্টির পানি দ্রুত নামতে পারে না। তাই জলাবদ্ধতা অনেকটাই মানুষের তৈরি সংকট।
আবহাওয়াবিদরা বলছেন ভারতের পশ্চিম ও দক্ষিণাঞ্চলে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ফলে বন্যা, ভূমিধস এবং নগর জলাবদ্ধতার ঝুঁকি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সশস্ত্র হামলায় 4 দিনে দেশটির পুলিশ এবং সেনাবাহিনীর অন্তত 42 সদস্য নিহত হয়েছে। বুধবার দেশটির সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপি এর তথ্য জানায়। সংস্থাটির মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, বেলুচিস্তানে গেল 6 জুলাই থেকে এখন পর্যন্ত 3টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় পুলিশ এবং সেনাবাহিনীর 42 সদস্য নিহত হয়েছেন। সকল ধরনের বাধা অপসারণ করে ঢাকা সিলেট মহাসড়কের কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যে সফররত বাংলাদেশের সড়ক পরিবহন, সেতু ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। স্থানীয় সময় সোমবার ওয়েস্ট লন্ডনের একটি হোটেলে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাতে একথা বলেন তিনি। সেই বৈঠকে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থান করায় এখানকার অনেক বিষয়ে তিনি অবগত। এ সময় তিনি চেম্বারের নেতৃবৃন্দকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান। বৈঠকের নেতৃত্ব দেন বিবিসিআই এর প্রতিনিধি দলের চেম্বারের নবনির্বাচিত ডিরেক্টর জেনারেল মুসলে আহমেদ। 2 বছর ধরে কার্যত স্থবির থাকা মালয়েশিয়ার শ্রমবাজার আবারও চালুর পথে, তবে এবার যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি এবং ওয়ান স্টপ সেন্টার সেবা। যদিও নিয়োগের খাত, কর্মী সংখ্যা কিংবা অভিবাসন ব্যয়ের বিষয়ে এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি। প্রবাসী বাংলাদেশিরা জানান, শ্রমবাজার চালুতে আরও দেরি হলে মালয়েশিয়ার বাজারে বাংলাদেশের অবস্থান দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মুস্তফা ইমরান রাজু। মালয়েশিয়ার শ্রমবাজারে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে দেশটিতে বাংলাদেশি কর্মীর সংখ্যাই এখন সবচেয়ে বেশি। তবে গত 2 বছরের অচল অবস্থায় ধীরে ধীরে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। কর্মীর চাহিদা থাকলেও নানা জটিলতায় বারবার স্থগিত হয়েছে বাংলাদেশিদের মালয়েশিয়ায় যাওয়ার প্রক্রিয়া। মালয়েশিয়াতে কর্মীর চাহিদা এবং বাংলাদেশের সাথে মালয়েশিয়ার যে একটা সম্পর্কের ধারাবাহিকতা দেখা যাচ্ছে। আমরা মনে করি যে সরকার যত দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিয়ে শ্রমবাজারটা উন্মুক্ত করতে পারবে, সেক্ষেত্রে বাংলাদেশিরা লাভবান হবে। গত 1.5 বছর ধরে শুনতেছি, এটা আসলে কতটুকু সত্য এখনো জানা যাচ্ছে না। কোন খাতে আসবে, কত টাকা খরচ হবে। বাংলাদেশ সরকার বলছে যে বিনামূল্যে, বিনা খরচে আসতে পারবে, কিন্তু আসলে এটা কতটুকু সত্যতা এখনো আমরা জানতে পারি নাই। যদি আমরা খুব দ্রুততার সাথে এই বিষয়টা না করতে পারি, তাহলে মালয়েশিয়া সরকার হচ্ছে যে অন্যান্য দেশ থেকে শ্রমিক নিয়ে আসবে, সেক্ষেত্রে আমাদের শ্রমিক পাঠানোটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। বাংলাদেশ থেকে কিভাবে এবং কোন প্রক্রিয়ায় কর্মী নেওয়া হবে এ নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় থেকেই আলোচনা চলছিল। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের পর স্বচ্ছতা, কম খরচ এবং সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার চালুর বিষয়ে নতুন আশার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানের সদ্য মালয়েশিয়া সফরের পরে লম্বা সময় বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজারে ইতিবাচক একটা পরিবর্তন এসেছে। মালয়েশিয়া সরকার ইতিমধ্যে বিগত দিনের যে অস্বচ্ছ পদ্ধতি ছিল সেটাকে বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং নতুন স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এআই টেকনোলজি ব্যবহারের মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস চালুকরণের ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে মালয়েশিয়া সরকার। আমরা চাই সিন্ডিকেট মুক্ত, স্বচ্ছ, নির্ভুলভাবে কর্মী আসুক, যাতে আসার পরে ভুক্তভোগী যাতে না হয়। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশ সহ 12টি দেশ থেকে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতি আনতে যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি। পাশাপাশি চালু করা হচ্ছে ওয়ান স্টপ সেন্টার। তবে সংশোধন করে আগের FWCMS পদ্ধতিকেই কার্যকর রাখছে সরকার। এদিকে শ্রমবাজার চালুর চূড়ান্ত সরকারি প্রজ্ঞাপন না আসা পর্যন্ত কোনো ধরনের আর্থিক লেনদেন বা পাসপোর্ট জমা না দেওয়ার পরামর্শ দিয়েছেন মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। মুস্তফা ইমরান রাজু, 71, কুয়ালালামপুর, মালয়েশিয়া। স্পেনে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ষাঁড় দৌড় উৎসব। এতে অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছেন 10,000-এরও বেশি দর্শনার্থী। উৎসবটিকে ঘিরে শহর জুড়ে শুরু হয়েছে মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এরই মধ্যে ষাঁড়ের সামনে দৌড়াতে গিয়ে আহত হয়ে গেছেন 5 জন। বাকিটা জানাচ্ছেন নাহিদা রিন্থি।
ঐতিহ্যবাহী সানফার্মিং উৎসবে যোগ দিতে স্পেনের প্লাম্পলোনা শহরে জড়ো হয়েছে হাজার হাজার উৎসবপ্রেমীরা। উৎসবটির মূল আকর্ষণ বুল রেস বা ষাঁড় দৌড়। আর মধ্যযুগীয় এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে ধর্মীয় চিন্তাধারা, যেখানে সাদা পোশাক ও গলায় লাল রুমাল পরে এক একটি ষাঁড়ের তাড়া খেয়ে প্রাণপণে ছোটার মধ্যেই আনন্দ খুঁজে পান অংশগ্রহণকারীরা। প্রতিদিন স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয় এই ষাঁড় দৌড়। সরু ও পাথরের তৈরি রাস্তায় ষাঁড়ের পাল দলবদ্ধভাবে ছুটে চলে, আর ষাঁড়গুলোর সাথে তাল মিলিয়ে সামনে দৌড়াতে থাকে অংশগ্রহণকারীরা। এরই মধ্যে উৎসবের উদ্বোধনী দিনে দৌড়ে অংশ নিয়ে আহত হয়েছে ৫ জন, যাদের মধ্যে গুরুতর আহত ৩ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। শুধু ষাঁড় দৌড় নয়, সানফার্মিং উৎসবটি ঘিরে শহর জুড়ে চলছে নানা লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ৬ জুলাই শুরু হওয়া এই উৎসব শেষ হবে আগামী ১৪ জুলাই। নাহিদা রিন্থি, ৭১। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।